ভুতুড়ে হাসির অ্যাডভেঞ্চার। বিয়ের 6 মাস পরেই ভূপতির বউ নিস্তারিণী মারা গেল। মাত্র 17 বছর বয়স। কয়েকদিনের জ্বরে দুম করে মরে গেল। গাঁয়ে ভালো ডাক্তার ছিল না, কবিরাজি চিকিৎসা চলছিল, কিন্তু জ্বরটা হঠাৎ এমন বাঁক নিল যে কবিরাজ মশাইয়ের বিদ্যে বুদ্ধির বাইরে চলে গেল। ভূপতি একটু বেশি বয়সেই বিয়ে করেছিল, তাই বউকে চোখের আড়াল করত না। আর এই নিয়ে গাঁয়ে মেয়ে বউদের মধ্যে হাসি ঠাট্টার শেষ ছিল না। তারাই এখন ভূপতির জন্য আহা উহু করতে লাগলো। ভূপতির কিন্তু শোকটা বড্ড বেজেছিল বুকে। গাঁয়ে ব্রাহ্মণ মাত্র 2-4 ঘর, তাই যজমানি করে মন্দ চলছিল না সংসার। যজমানি অর্থে ছোটখাটো পুজো এই পর্যন্ত, তার উপরে ও উঠতে পারেনি। ওর বিয়ে করার ইচ্ছেই ছিল না, কিন্তু বিধবা মায়ের ধনুক ভাঙা পণে শেষ পর্যন্ত বিয়েতে রাজি হতে হয়েছিল। এক ঘটকই সম্বন্ধ এনেছিল। 2-3 খান গ্রাম পেরিয়ে এক গরিব ব্রাহ্মণের মেয়ে। আগের 2 মেয়ের বিয়ে দিতে নিস্তারিণীর বাবা একেবারে কাত হয়ে পড়েছিলেন। তাই যখন তার ছোট মেয়েকে শুধু ধান দুব্য দিয়ে ভূপতির মা ঘরে নিতে চাইলেন, তখন তিনি যেন আকাশে চাঁদ হাতে পেয়েছিলেন। জামাইয়ের বয়স একটু বেশি, তাতে কি হয়েছে? ছেলেদের আবার বিয়ের বয়স আছে নাকি? এদিকে ভূপতির মায়েরও নিস্তারিণীকে খুব মনে ধরেছিল। শান্ত প্রকৃতির, একটা আলাদা স্ত্রী আছে, আর সবচেয়ে বড় কথা, ছেলে বিয়ে করবে না বলে বেঁকে বসেছিল, সেও মোহিত হয়েছিল মেয়েটিকে দেখে। কিন্তু ভাগ্যই খারাপ, 6 মাস কাটতে না কাটতেই সেও মায়া কাটিয়ে চলে গেল। ভূপতির মন খুব ভেঙে গেল। ঘরের মধ্যে সবসময় বউয়ের স্মৃতি ওকে তাড়া করে বেড়ায়। নিস্তারিণী পান খেয়ে 2 ঠোঁট রাঙা করত, আর ঘোমটার আড়ালে রাঙা ঠোঁটে ফিক ফিক করে হাসত। সেসব কথা মনে করে ও দীর্ঘ নিঃশ্বাস ফেলে, দুঃখে বুক ফেটে যায়। শেষ পর্যন্ত বাড়িতে ওর আর মন টিকল না। কিছুদিন বাইরে থেকে ঘুরে আসবে বলে বেরিয়ে পড়ল। ওর মাও আপত্তি করলেন না, যদি ঘুরে টুরে ছেলের মন ভালো হয়, এ কথাই ভাবলেন। ভূপতি কাশী গেল। সেখানে সন্ধ্যাবেলা দশাশ্বমেধ ঘাটে বসে থাকত। গঙ্গার ওপরে কত নৌকো বজরা ভেসে যাচ্ছে, তা দেখতে দেখতে ওর মন হু হু করে উঠত। ওর ইচ্ছে করতো এরকম কোনো নৌকোয় চেপে কোথাও নিরুদ্দেশ হয়ে যায়। কিছুদিন পরে ওর আর কাশী ভালো লাগলো না। নিস্তারিণীর স্মৃতি ওকে আবার নিজের গ্রামে টানতে লাগলো। সেখানে ওর বাড়িতে ঘটে যাওয়া টুকরো টুকরো ঘটনা ভেসে উঠতে লাগলো ওর চোখের সামনে। ও আবার গ্রামে ফিরে চলল। স্টেশন থেকে ওর গ্রাম বেশ কয়েক মাইল। বিকেলে ও পৌঁছেছিল স্টেশনে, হাঁটা দিল বাড়ির দিকে। মাইল 2 হাঁটার পর ও একটু বিশ্রাম করবে বলে একটা গাছের তলায় বসল। কাল সারা রাত ট্রেনে ঘুম হয়নি। ঝিরঝিরে বাতাসে ওর 2 চোখ বুজে আসছিল। কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই। হঠাৎ ঘুম ভেঙে গেল আর ধড়মড় করে উঠে বসল। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ। আকাশে পূর্ণিমার চাঁদ, চারদিক রূপলি আলোয় ঝলমল করছে। তারপরেও বুঝতে পারল একটা শ্যাওড়া গাছের তলায় ও বসে আছে। বুকের ভেতরটা ধক করে উঠল ওর। রেতে বেরেতে এইসব গাছে যাদের নাম করতে নেই, তেনাদের দেখা যায়। ওদের নাকি প্রিয় গাছ। ঠিক তখনই
একটা ফিসফিসানি শুনে ওর বুকের রক্ত হিম হয়ে গেল। চারিদিকে ছায়া ছায়া কায়া। ভূপতি গাঁয়ের ছেলে, ভীতু নয়। প্রথম ধাক্কাটা সামলে ও তাড়াতাড়ি পইতে বার করে ডান হাত দিয়ে স্পর্শ করে রাম নাম জপতে লাগলো। তখনই একজন খোনা গলায় বলে উঠল, গড় হই ঠাকুর মশাই, ওই সুতোটা ছাইড়ে দেন, ওই নামটা করেননি, আমরা আপনার কোনো খেতে করবনি। ভূপতি বলল, হ্যাঁ বইতে ছাড়ি আর তোমরা আমার ঘাড় মটকাও। না ঠাকুর মশাই, আরেকজন নাকি সুরে বলে উঠল, তা যদি ইচ্ছা থাকতো তবে আপনি যখন নিগড়ে যাচ্ছিলেন তখন আপনার ঘাড় মুইটকে দিতে পারতাম কিনা বলেন। ভূপতি মনে মনে ভাবল কথাটা মিথ্যে নয়, তবু পৈতেটা না ছেড়েও বলল, তোমাদের মতলব খানা কি বলো তো, আমাকে ঘিরে রেখেছ কেন? তখন একজন এগিয়ে এলো। চাঁদের আলোয় তাকে চিনতে পারল ভূপতি। হারান সর্দার, ওর গাঁয়েরই মানুষ, এক সময় ডাকাতি করত। ওই ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গিয়েছিল। সে আজ কয়েক বছর আগের কথা। তবে বামুন বলে ভূপতিকে ভক্তি শ্রদ্ধা করত। হারান সর্দার না? ভূপতি বলল। চিনতে পেরেছেন ঠাকুর মশাই? হারান সর্দারের 32 পাটি দাঁত বিকশিত হল। কেমন আছো? ভূপতির মুখ দিয়ে ফস করে প্রশ্নটা বেরিয়ে গেল। একরকম। হারান সর্দারের ভূত অনেকটা উদাসীন কণ্ঠে বলল, আমি মলাম, আর আমার বউটা আবার বিয়ে করে বসল। মেয়েদের বিশ্বাস করতে নেই ঠাকুর। তা আমার কাছে কি চাও তোমরা? ভূপতি জিজ্ঞেস করল। একে আমাদের একটা সমস্যা হয়েছে, আপনারে উদ্ধার করে দিতে হবে। ব্যাপারটা কি খুলে বলো। ভূপতির কৌতূহল হলো। হ্যাঁ খুলেই বলি। হারানের ভূত বলল, ব্যাপারটা হয়েছে, আজ রাতে আমাদের একজনের বিয়ে। পাত্র আবার বামুন। আমাদের সমাজে বিয়ে থা হয়, আবার নতুন করে জীবন শুরু করি আমরা। তবে মুশকিলটা কি জানেন ঠাকুর, আমাদের এখানেও জাতপাত আছে। তাছাড়া কন্যে পাওয়াও ভাগ্যের ব্যাপার। যত ভূত তত পেতনি পাওয়া যায় না। কি বলে, পুরুষ মানুষ তো বেশি মরে, তাই ভূতের সংখ্যাও বেশি। একজন ভূতের কোণে পাওয়ার জন্য 9 দিতে হয়। অনেক আগে হতে খাতায় নাম লেখাতে হয়। কোণের লেগে আমাদের হাপিত্তিস করে বসে থাকতে হয়। বড়ই বাড়ন্ত কিনা, যার লেগে আজও আমার বিয়ে হয়নি। একটা দীর্ঘ নিঃশ্বাসের হালকা হাওয়া এসে লাগলো ভূপতির মুখে। যা যা বলছিলাম, হারানের ভূত বলল, বামন কোণে পাওয়া তো আরো সমস্যা। আবার যারা বুড়ি হয়ে ময়ূরে পেতনি হয়েছে তাদের কেউ বিয়ে করতে চায় না। সবাই চায় বউ ডাগরটি হবে। তা আপনি কোন ঠাকুর মশাই, তা কি সম্ভব? এই বামন পাত্র অনেক বছর ধরে লাইনে আছে। লিস্টিতে তার নামও উঠেছে। শেষ পর্যন্ত তার উপযোগী একটা কোণেও পাওয়া গেছে, আপনাদেরই গাঁয়ের। তাই বর বাবাজি আর দেরি করতে নারাজ। যদি কোণে হাত ছাড়া হয়ে যায় এই ভয় আছে। এখন মুশকিল হতেছে, আমাদের যে বিম্মভূত সে আবার দেশ বেড়াতে গেছে।
বিয়ে দেওয়ার কোনো বামুন নেই, অথচ আজ আতেই তো বিয়ে দিতে হবে। তাই আপনারে কষ্ট করে একটু উদ্ধার করতে হবে। আমি কি করব? ভূপতি চমকে উঠল। একে বিয়েটা আপনি দিয়া দেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। পাগল নাকি? ভূপতি বলল। ভূতের বিয়ে দিয়ে সমাজে পতিত হয়ে ইয়ে হবে নাকি? কেউ আমাকে ডাকবে না, না খেয়ে মরব। তাছাড়া বিয়ের মন্ত্রই আমি জানি না, একটু আধটু পুজোর মন্ত্রতন্ত্র জানি আর কি। শোনো ঠাকুর, হারানের ভূত বলল, আমাদের এই বিয়ের কথা জনমনস্যে টের পাবেনি, শুধু আমরাই জানবো। তাই কেউ আপনারে পতিত করবে না, যদি বা করে তবে তার ঘাড় মটকাইয়ে দেব। আপনি নিশ্চিন্ত থাকুন। আর বিয়ের মন্তর তা আপনি যা জানেন ওই পুজোর মন্তরই বলবেন, একটু অঙ্গবং তো, নিয়ম রক্ষা, এই নিয়ে কথা। আমি ঝামেলায় পড়লুম দেখছি, ভারী বিরক্তির কণ্ঠে বলল ভূপতি। তা আপনার একটু ঝামেলা, কিন্তু যাদের বিয়ে দেবেন তারা কত খুশি হবে। নতুন করে ঘর সংসার বাঁধবে, সেটাও বিবেচনা করে দেখেন। তা আপনারে খালি হাতে ফেরাবনি, দুহাত ভইরে দেব মোহরে। মোহরের নাম শুনে ভূপতির চোখ দুটো চকচক করে উঠল। বলল, কোথায় বিয়ে দিতে হবে? একটু কষ্ট করে আমাদের সঙ্গে চলেন। হারানের ভূত বলল। কাছেই একটা বাঁশবন আছে, তার মধ্যেখানে ফাঁকা জায়গা আমরা পরিষ্কার করে গোবর জলে নিয়ে রেখেছি। বর আর কনে ওখানে অপেক্ষা করতেছে। ভাগ্যিস আপনারে পাওয়া গেল, এদিকে লগন চলে যায়। ভূপতি আর আপত্তি করল না, ওদের সঙ্গে সেই বাঁশ ঝাড়ের মধ্যে গেল। সত্যি জায়গাটা পরিষ্কার করে গোবর দিয়ে মাটি নিকোনো হয়েছে। শুধু তাই নয়, এখানে ওখানে ঘুঁটের মতো কাঁচা গোবর লাগিয়ে তার মধ্যে জোনাকি পোকা আটকে দেওয়া হয়েছে। অসংখ্য আলো মিটমিট করছে। শহরে বিয়ে বাড়িতে যেমন টুনি বাল্বের আলোকমালায় সাজানো হয়, অনেকটা তেমন দেখাচ্ছে। কয়েকটা বড় বড় কলা পাতা টাঙিয়ে ছাদনা তলা করা হয়েছে। ভূপতি তাকিয়ে দেখল বর আর কনে দুটো চাটাইয়ের ওপর মুখোমুখি বসে আছে। তাদের ঘিরে আছে বেশ কিছু ভূত আর পেতনি। পেতনিদের সাজ দেখে যে কেউ ভিড়মি খাবে। কেউ কেউ আবার মরার হাড়ের মালা পরেছে গলায়, মুখে পুরু করে শ্মশানের ছাই মেখেছে। বরের বয়স বেশ বেশি, বেচারাকে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে কনের জন্যে। হারান ভূতের কথায় অপেক্ষা করে মাথায় টাক পনিরে গেছে। কোণে লাল গামছায় ঘোমটায় মুখ ঢেকে বসে আছে। ভূপতিকে দেখে ভূত পেতনিরা আনন্দধ্বনি করে উঠল। সেই যা বিচিত্র শব্দ হলো, অন্য কেউ হলে হার্ট ফেল করত, কিন্তু ভূপতি এতক্ষণে এসব গা সওয়া হয়ে গেছে, মনে সাহস ফিরে এসেছে। তাছাড়া মোহরের লোভটা আছে তো। ওর জন্য একটা চাটাইয়ের আসন বিছিয়ে দেওয়া হলো। ভূপতি বসে বললে, এটা গঙ্গা জল চাই যে। গঙ্গা জল আমাদের পরশ করতে নাই ঠাকুর। কাঁচু মাচু মুখে হারানের ভূত বললে, এদো পুকুরের জল আইনে রেখেছি, তাই দিয়ে কাজটা চালিয়ে নেন। একটা মাটির হাঁড়ি ভর্তি ঘোলাটে নোংরা জল সে এগিয়ে দিল। জলে শুধু দুর্গন্ধই নয়, বিষ্ঠার গন্ধ। ভূপতির পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কোনো মতে নিজেকে সামলে ও অং বং চং মন্ত্র উচ্চারণ করতে লাগলো। যা মনে এলো তাই বলে গেল। যত তাড়াতাড়ি এদের হাত থেকে মুক্তি পাওয়া যায় ততই মঙ্গল। বর আর কনের হাত এক করে দিয়ে ও বলল, এবার শুভ দৃষ্টি হোক। আসলে
কিসের পর কি অনুষ্ঠান হয় তাও গুলিয়ে ফেলেছে। এদিকে শুভ দৃষ্টির নামে ভূত পেতনিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। বর আর কনেকে চ্যাংদোলা করে তুলে ধরল কয়েকজন ভূত, আর ভূতনিরা একটা বড় গামছা দিয়ে ওদের আড়াল করবার চেষ্টা করল। কেউ কেউ আবার উলুধ্বনিও করল। ভূপতির খুব কৌতূহল হচ্ছিল। ও উঁকি মেরে কনের মুখটা দেখবার চেষ্টা করল। বর আর কনে দুজন দুজনের দিকে তাকিয়েছে। কনে ফিক করে হেসেছে, আর তখনই ভূপতি ছিটকে চিৎকার করে উঠল, ওকে ওকে ওকে, এই যে আমার বউ নিস্তারিণী। সঙ্গে সঙ্গে কোণে মস্ত জিভ কেটে এক গলা গামছা ঘোমটা দিল। বর নাকি সুরে গর্জন করে উঠল, এত বড় স্পর্ধা! আমার বিয়ে করা বউকে বলে কিনা ওর বউ! এখনই ঘর মটকাবো! ভূত পেতনিরা সব খোনা গলায় চেঁচামেচি শুরু করলো। হ্যাঁ 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 হ্যাঁ, ঘর মটকাবো, ঘর মটকাবো, ঘর মটকাবো! হারানের ভূত অবস্থা সামাল দিল, বলল, সব শান্ত হন, শান্ত হন। তারপর ভূপতির দিকে ফিরে বলল, এ আপনার কেমন ব্যবহার হলো ঠাকুর মশাই? অনেকজনের কনেকে নিজের স্ত্রী বলতেছেন। আপনার চরিত্রের এত খারাপ তা আগে জানা যায়নি তো। ভূপতি ও নাছর বান্দার মতো বলে উঠল, আমি কি মিথ্যে কথা বলছি? তোকে জিজ্ঞেস করে দেখো না আমার বউ কিনা। আহা, হারানের ভূত বলল, হ্যাঁ, যখন ও মানুষ ছিল, এখন তো ও ময়ূরে পেতনি হয়ে গেছে। আপনি কি পেতনিরে ঘরে নিয়ে যাবেন, সংসার করবেন তার সঙ্গে? মা ঠাকরান ওর হাতের জল স্পর্শ করবেন? ভূপতি চুপ করে গেল। উত্তেজনা এসব কথাও ভেবে দেখেনি। যা, এবার ক্রিয়াকর্ম শেষ কইরা দেন। হারানের ভূত গলাটা যথাসম্ভব মোলায়েম করে বলল, অনেক হলো, আপনারে তো বাড়ি ফিরতে হবে। আপনার মোহরের জন্যে চিৎকে চোর বিন্দারে পাঠাই দিছি। যখন বাইচে ছিল তখন একবার বামাল ধরা পড়ে গণপিটুনিতে অপিরানটা হারায়। ময়ূরেও সে অভ্যেসটাও ছাড়ান দিতে পারল না। নেন, শুরু করেন। ভূপতির কান্না পাচ্ছিল। ওর নিস্তারিণী এখন আরেকজনের বউ, আর বিয়েটা দিতে হলো কিনা ওকেই। একেই বলে অদৃষ্টের পরিহাস। ও কোনো রকমে বাকি কাজটুকু সারল। ও যখন চলে আসবে তখন কোণে ঘোমটাটা তুলে নাকি সুরে বলল, কাল মানে পরশু বউ ভাত তেপান্তরের মাঠে, তুমি এসো কিন্তু। বলেই ফিক করে হেসে ঘোমটায় মুখ ঢাকলো। বেঁচে থাকতে পান খাওয়া ঠোঁটে যেমনটা হাসতো।